হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে কিছু আপগ্রেশনের সাথে আসছি। আজকে হলো প্রথমবার এরকম ওয়েবক্যামে আমার ছবি সহ মানে আমার ভিডিও সহ রেকর্ড হচ্ছে। আজকে আসলে এই টপিকটা একটু এক্সক্লুসিভ থাকছে, কারণ হচ্ছে এই জিনিসটা আমার একদম নিজের নোট করা। এই জিনিসটা আমার এত পরিমাণ সময় বাঁচিয়েছে আমার এইচএসসি আর অ্যাডমিশন লাইফে, মানে মেডিকেল অ্যাডমিশনের লাইফে প্রচুর সময় বাঁচিয়েছে। এই জন্য এটা আজকে ভাবলাম একটু শেয়ার করি। তা আজকের যদি ঢুকে যাই, আজকের টপিক হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এই এই অধ্যায়টা, এর মধ্যে অবশ্য একটা নির্দিষ্ট নির্দিষ্ট টপিক। তো সেটা হচ্ছে দেখা যাক কতদূর কী করা যায়। তো এটা হচ্ছে আমাদের আজমল স্যারের বই। আজমল স্যার মানে হচ্ছে আমাদের আহ, একাদশ দ্বাদশ শ্রেণীর যেই জীববিজ্ঞান বই, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে আজমল স্যারের লিখিত যে বইটা, সেটা এটা এই যে এটা। তো এখানে এই যে দেখা যাচ্ছে যে একদম আমি বের করে রাখছি যে এই পরিফেরা থেকে পরিফেরা থেকে পরে হচ্ছে এই যে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, তারপরে এই যে একানোডার্মাটা, এই পর্যন্ত, করডাটার আগ পর্যন্ত আর কি, 1 থেকে 8 ফাইলাম পর্যন্ত এই যে 8টা পৃষ্ঠা আছে, এই 8টা পৃষ্ঠা। তো এই যে 8টা পৃষ্ঠা, এই 8টা পৃষ্ঠাকে আমি একদম স্কুইজ করে কোনো কিছু বাদ না দিয়েই একটা পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছি। সেই জিনিসটা আজকে আমি শেয়ার করব। তো চলে আসলাম সেই পেজে। এইটা হচ্ছে আমার তৈরি করা পিডিএফ। আমি এটা মূলত ফার্স্ট ইয়ারে থাকতে তৈরি করেছিলাম। পরে সেটা একটু অ্যাডমিশনের পরে যখন ফ্রি টাইম ছিল তখন আরেকটু এডিট করেছি। তো এইখানে দেখা যাচ্ছে এই যে 8টা শ্রেণী আছে, 8টা ক্লাস আছে। তো এর মধ্যে এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা আর একানোডার্মাটা। এখানে একটা দাগ ছিল, ওয়াটারমার্ক দিতে যেয়ে সেটা উবে গেছে, হোয়াট এভার। তো এইখানে এই যে বাকি যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট অনুসারে এখানে প্রত্যেকটা জিনিস সাজিয়ে সাজিয়ে লিখে লিখে দেওয়া আছে। তো একদম প্রথমে আমরা পরিফেরার দিকে জুম করি, উপরের দিকে আর কি। তো একদম প্রথমের আমাদের যেই বিবেচ্য বিষয় সেটা হলো, মানে বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আবিষ্কারক। আবিষ্কারকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? পরিফেরার ক্ষেত্রে গ্র্যান্ট, নিডারিয়ার ক্ষেত্রে হ্যাডশ্যাক, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে মাইনট, নেমাটোডার ক্ষেত্রে গেগেনবাউর, আমি তো বলতাম গগনবাবু, মলাস্কা লিনিয়াস, এসে ক্যারোলাস লিনিয়াসের লিনিয়াস, অ্যানালিডা হলো ল্যামার্ক, আর্থ্রোপোডা ভন সিবোল্ড, আর একানোডার্মাটা হলো ক্লেইন। বৈজ্ঞানিক, মানে বিজ্ঞানীর নামগুলা কোথাও আমি আসতে দেখি নাই, তাও যদি কোথাও আসে, কিছু যেহেতু বাদ দিব না আমি আমার পিডিএফটায়, কিছু যেহেতু বাদ দিব না, তাই এই বিজ্ঞানীদের নামটা আমি এখানে লিখে রাখছি। আর এরপরে থেকে হচ্ছে মূল বৈশিষ্ট্যটা শুরু। আর এই যে মূল যে বৈশিষ্ট্যগুলো আছে, সংগঠন মাত্রা, ভ্রূণীয় স্তর, সিলোম, প্রতিসাম্যতা, রেচনতন্ত্র, তন্ত্র আর স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর এরপরে হচ্ছে লার্ভা দশা আর উদাহরণ, এগুলো আছে। তো এইখান থেকে সকল প্রকার সব ধরনের এমসিকিউ, এইচএসসি হোক অ্যাডমিশন হোক, এমসিকিউ আর তারপরে হচ্ছে এইচএসসির যেসব সিকিউ, সব কিছু এর থেকে হয়ে যাবে। সিকিউতে কেমন কোয়েশ্চেন থাকে যে উদ্দীপকে একটা প্রাণীর কথা থাকে, ধরে নিলাম সেটা একটা শামুক। শামুকটার এমন একটা দুটো বৈশিষ্ট্যের কথা বললো, যেমন হচ্ছে ভিতরে মাংসল শরীর থাকে, তার বাইরে হচ্ছে একটা খোলসপূর্ণ আবরণ থাকে, শক্ত খোলসপূর্ণ আবরণ। এখন ওই একটা দুইটা বৈশিষ্ট্য দিয়েই আমাদের হচ্ছে ওই জিনিসটা আগে চিহ্নিত করতে হবে, মানে শনাক্ত করতে হবে। শনাক্তকরণে সবসময় মার্ক থাকে না, পার্শিয়াল মার্ক থাকে। আর ধরলাম যদি মলাস্কা আসে, মলাস্কার ওখানে 5টা বৈশিষ্ট্য দিতে হবে। শনাক্তকরণ থাকতে হচ্ছে কিছুটা একটা দুটো উদাহরণ দিতে হবে। এখন যদি আমি এরকম অনেক সময় দেখছি যে আমি যখন উদ্ভাসের খাতা দেখতে যাই, তা সেখানে দেখেছি যে স্টুডেন্টরা এই যে প্রশ্নে ছিল হচ্ছে অক্টোপাসের কথা। এখন অক্টোপাসটাকে তারা হচ্ছে একানোডার্মাটার মধ্যে দিয়ে দিছে। একানোডার্মাটার মধ্যে কেন দিছে আমি জানি না। তারা হচ্ছে মেবি উদাহরণ আর বৈশিষ্ট্যগুলো গোলায় ফেলছে, কিন্তু হবে সেটা হচ্ছে মলাস্কার ভিতরেই। তো আমি পড়ার মধ্যে ঢুকে যাই। তো এইখানে কিছু কিছু টার্ম আছে যে টার্মগুলো হচ্ছে এই শ্রেণীর ব্যাপার স্যাপার আসার আগে এক্সপ্লেন করা হয়েছিল, কিন্তু সেটা যেহেতু আমি আগে এক্সপ্লেন করি নাই, এখানে অল্প অল্প করে কিছুটা বলে যাই। সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা মানে কি? যে ওই প্রাণীর দেহটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে বলা যায় কিভাবে তৈরি হয়েছে। তো একদম প্রথমে হচ্ছে পরিফেরা। পরিফেরা হচ্ছে সবচেয়ে অনুন্নত। স- আহ, উম,
বলা যায় যে অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে সবচেয়ে অনুন্নত হচ্ছে পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে একদম কোষীয়, মানে সবচেয়ে সরলতম যে কোষীয় গঠন সেটা হচ্ছে এই কোষীয়র মধ্যে দেখা যাচ্ছে, সরি পরিফেরার মধ্যে দেখা যাচ্ছে। আর এরপরে আছে হচ্ছে কিছুটা উন্নত কোষ টিস্যু। নিডারিয়ার ক্ষেত্রে কোষ টিস্যু, নিডারিয়া কিন্তু, আচ্ছা না ওটা পরে যাই। কোষ টিস্যু এখানে তো এই সংগঠন মাত্রা, আর এখানে হচ্ছে টিস্যু অঙ্গ। আর এরপর থেকে যতগুলো যা আছে মানে নেমাটোডা থেকে একানোডার্মাটা হোক বা কর্ডাটা হোক, নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত সবকিছুই অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার মধ্যে পড়তেছে। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা হচ্ছে সংগঠন মাত্রার লেভেলের মধ্যে সবচেয়ে উন্নত যেই স্তরটা বা যেই গঠনটা সেটাই হচ্ছে অঙ্গতন্ত্র এই সংগঠন মাত্রা। এরপর আসছে হচ্ছে ভ্রূণীয় স্তর। পরিফেরার ক্ষেত্রে ভ্রূণীয় স্তরের কোনো অস্তিত্ব থাকছে না, মানে এখানে আলাদা করে কোনো স্তর বোঝাই যায় না। এই পরিফেরা হচ্ছে যদি একদম বলি যে সমুদ্রের নিচে কিছুটা হচ্ছে শৈবালের মতো বলা যায়, সমুদ্রের নিচে এগুলো থাকে, একদম মানে স্টিল অবস্থায় থাকে সব সময়, কিন্তু প্রাণী হিসেবে অবশ্যই শনাক্ত করা যায়। কিছুটা হচ্ছে আহ, পাথরের মতো দেখতে লাগে, মানে খুবই মানে প্রাণী দেখে যে বোঝা যাবে তেমন কোনো বৈশিষ্ট্য পরিফেরার মধ্যে নাই, কিন্তু সেটা প্রাণী, যেহেতু এটা সবচেয়ে অনুন্নত। তো ভ্রূণীয় স্তর পরিফেরার ক্ষেত্রে কিছুই শনাক্ত করা যায় না। নিডারিয়ার ক্ষেত্রে ভ্রূণীয় স্তর হলো দ্বিস্তরী। আচ্ছা আমি বলি যে এই নিডারিয়ার ক্ষেত্রে এই দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্টে আছে হচ্ছে হাইড্রা। হাইড্রার ক্ষেত্রে এই নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা অনেক সময় পড়ে আছি, মানে হয়তো এখনো পড়া হয়নি অনেকের, যে ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের হয়তো পড়া নাও থাকতে পারে। তা নিডারিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী মানে কি? আহ, আচ্ছা ত্রিস্তরী বলার পরে দ্বিস্তরী বলি। এরপর থেকে মানে হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত যে কয়টা যা আছে, মানে যে কয়টা রাজ্য আছে, সরি শ্রেণী আছে, সব কিছুর মধ্যে হচ্ছে ত্রিস্তরী থাকে। ত্রিস্তরী বলতে কি এরকম, মানুষের ক্ষেত্রে যদি দেখি, মানুষের ক্ষেত্রে ভ্রূণীয় অবস্থায় সবচেয়ে বাইরের মানে তিনটা স্তর তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে বাইরেরটা হচ্ছে একটোডার্ম, তার আর মাঝখানেরটা হচ্ছে মেসোডার্ম, আর ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। আর যাদের হচ্ছে এইরকম দ্বিস্তরী থাকে তাদের ক্ষেত্রে বাইরেরটা কিছুটা একটোডার্মের মতো থাকে, ভিতরেরটা কিছুটা এন্ডোডার্মের মতো থাকে, আর মাঝখানে মেসোডার্মের বদলে আম, কিছুটা আঠালো একটা পাতলা স্তর থাকে, সেটাকে মেসোগ্লিয়া বলা হয়। তো মানে এটা হচ্ছে মানে তুলনামূলক অনুন্নত আর কি। সেখানে যেখানে তিনটা স্তর থাকতেছে সেখানে দুইটা স্তর এই নিডারিয়ার ক্ষেত্রে থাকে, বাকি সব কিছুর ক্ষেত্রে ত্রিস্তরী মানে তিনটা করে স্তর থাকে। ভ্রূণীয় অবস্থা থেকে পরবর্তীতে এই স্তরগুলো দেহ গঠনে সাহায্য করে। আচ্ছা এরপর আসলাম হচ্ছে সিলোম। সিলোম বলতে বোঝায় দেহগহ্বর। এখন এই সিলোম হচ্ছে মূলত তিন প্রকার। একদম প্রকৃত সিলোম, যেগুলো প্রকৃত সিলোমের ক্ষেত্রে থাকে যে একটা দেহ গহ্বর যদি একদম প্রকৃত পেরিটোনিয়াম দিয়ে সম্পূর্ণভাবে আবৃত থাকে, একদম যদি সম্পূর্ণভাবে আবৃত থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত সিলোম। বা আর যাদের হচ্ছে প্রকৃত সিলোম থাকে তাদের বলা হয় ইউসিলোমেট। আর যাদের হচ্ছে এই প্রকৃত সিলোমের ব্যাপারটা থাকতেছে না, পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকতেছে না, তাদের ক্ষেত্রে তাদেরকে হচ্ছে এই অ্যাসিলোমেট বলা হচ্ছে সেই সব প্রাণীদের। আর সুডোসিলোমেট কি? সুডোসিলোমেট হচ্ছে যাদের সম্পূর্ণ পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না, কিছুটা থাকে আর কিছুটা থাকে না, সেটা হচ্ছে সুডোসিলোমেট। তো যদি সিলোমের কথাটা এখানে যদি আলোচনা করতে চাই, প্রথম তিনটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। তারপরে শুধু নেমাটোডাটা সুডোসিলোমেট, আর তারপর থেকে মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত সবগুলোই ইউসিলোমেট। মানে প্রকৃত সিলোমযুক্ত, প্রকৃত দেহগহ্বরযুক্ত যেই দেহগহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে সম্পূর্ণভাবে আবৃত থাকবে। আচ্ছা এই যে ছোট ছোট বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমার কাছে যেটা মনে হয় যে এরকম তুলনা তুলনা করে পড়লে, মানে এইটা এইখান মানে এইটা এই পর্যন্ত এরকম, তারপর থেকে আবার ওই রকম, ওই ধরনের তুলনা তুলনা করে পড়লে এই জিনিসগুলো আমার আমার কাছে অন্তত বেশি মনে থাকে। এখন আপনাদের কাছে কেমন মনে থাকবে সেটা আমি জানি না, আশা করি তো ভালোই লাগবে। আর এরপরে আসছে হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বলতে বোঝায় আসলে যে একটা প্রাণীকে কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর, এক একটার ক্ষেত্রে এক এক রকম থাকে, কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর কাটলে কেমন অংশ পাওয়া যাবে সেটা হচ্ছে তার প্রতিসাম্যতার উপর নির্ভর করে। যেমন মানুষের ক্ষেত্রে যদি বলা যায় যে আম, লম্ব অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে বাহ্যিকভাবে সমান অংশ পাওয়া যায়, এই জন্য তাদের বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর অরিয়দের ক্ষেত্রে, ভুল বললাম নাকি? একটু দেখতে হবে আর কি। আর
অরিওদের ক্ষেত্রে এরকম থাকে, অরিও তল বরাবর হচ্ছে কাটলে তাদের হচ্ছে সমান অংশ পাওয়া যায়। আর পরিফেরার ক্ষেত্রে যদি একদম বলি, পরিফেরার ক্ষেত্রে ওই যে বললাম একদম পাথরের মতো থাকে, ফলে তাদের হচ্ছে কোনো প্রতিসাম্যতা আসলে বোঝা যায় না, অপ্রতিসাম্য। আর নিডারিয়া প্লাটিহেলমিনথেস হলো অরিও প্রতিসাম্য। তারপর থেকে যা আছে মানে নেমাটোডা থেকে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা সব কিছুর মধ্যেই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। এই যে একটা ব্যতিক্রম কি, যে একানোডার্মাটার ক্ষেত্রে এই তার যে যখন লার্ভা দশা থাকে তখন দ্বিপার্শ্বীয় প্রতিসম অবস্থাটা থাকে, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন পঞ্চ অরীয় প্রতিসম দেখা যায়। পঞ্চ অরীয় প্রতিসমটা কেমনভাবে মনে করা যায়, যে আমি যদি আরেকটু আগে থেকে যদি বলি, যে একানোডার্মাটার একটা উদাহরণ হলো হচ্ছে তারা মাছ। তারা মাছের মূলত হচ্ছে কিছুটা কি বলা যায়, পাঁচটা পায়ের মতো থাকে, মানে পাঁচটা কোণা থাকে, সেই হিসেবে বলা যায় যে পঞ্চ অরীয় প্রতিসম, এই জিনিসটা মনে রাখা যায়। তাহলে লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম আর পূর্ণাঙ্গ দশায় পঞ্চ অরীয় প্রতিসম। তাইলে এই খুচরা জিনিসগুলো চলে গেল। তো এখন যদি আবার আমরা দেখি যে আরেকটু যদি রিভিশন দিই, সংগঠন মাত্রা 1, 2, 3, 3 পর্যন্ত হচ্ছে বাড়তে আছে কোষ, কোষ টিস্যু আর টিস্যু অঙ্গ। তারপর থেকে সর্বোচ্চ উন্নত অঙ্গতন্ত্র শেষ পর্যন্ত। আর এরকম তিনটাওয়ালা আরেকটা আছে হচ্ছে এই যে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এই পরিফেরার ক্ষেত্রে অপ্রতিসাম্য, নিডারিয়ার ক্ষেত্রে আর প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে অরীয় প্রতিসম। তাহলে প্রথম তিনটা হচ্ছে ওই রকম যাচ্ছে, আর তারপরেরগুলো সব দ্বিপার্শ্বীয় প্রতিসম। কিছুটা ব্যতিক্রম একানোডার্মাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর মাঝখানে ছিল হচ্ছে ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তর হচ্ছে প্রথমটা এখনো ভ্রূণীয় স্তর ডিটেক্টই করা যায় না, তারপরেরটা দ্বিতীয় স্তর। নিডারিয়া যেটা 2 নম্বর যেটা, ওইটার ক্ষেত্রে জাস্ট দ্বিতীয় স্তর। তারপরেরগুলো বাকি সবই তৃতীয় স্তর থেকে। 3 থেকে 9 পর্যন্ত যে শ্রেণীগুলো আছে সবগুলোর ক্ষেত্রে ত্রিস্তরই দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে উম, আবার একটু জুম করি। এরপরে হচ্ছে রেচনতন্ত্রের কথা আছে। রেচনতন্ত্র সবগুলোর ক্ষেত্রে থাকে না, এটা আসলে একটু ছোট ছোট লেখা, তো এই জিনিসটা মূলত যেই আমি যেটা করতাম, আমি অবশ্যই ল্যাপটপে রাখতাম না, আমি এটাকে লিগ্যাল সাইজের পেজে প্রিন্ট করে রাখতাম। প্রিন্ট করে পরে সেটাকে হচ্ছে একবারে দেখলেই আমার 8 পৃষ্ঠার কাজ হয়ে যাচ্ছে একটা পেজের মধ্যে। তো এখন যদি আবার ঢুকি পড়ায়, তাহলে রেচনতন্ত্র। এই রেচনতন্ত্রের যে শিখাকোষ, মানে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে রেচনতন্ত্রটা হলো শিখাকোষ। এরপরে এইগুলার ক্ষেত্রে কিছু থাকে না, এই যে ডট ডট দেওয়া মানে হাইফেন দেওয়া। অ্যানেলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া থাকে, নেফ্রিডিয়া। আর এরপরে হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা থাকে। তাহলে এই তিনটা হচ্ছে শুধু রেচনাঙ্গের কথা বলা আছে। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে শিখাকোষ, অ্যানেলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া, আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে দ্বিপার্শ্বীয়, সরি, আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডি এই দুইটা জিনিস ঘোরানো যাবে না। মালপিজিয়ান নালিকা থাকে হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে, যদি উদাহরণ দেই তেলাপোকা, আর কি আছে, আর কি মাথায় তো এখন তো আসে না, হোয়াট এভার, তেলাপোকার কথাই যদি শুধু ধরি, তেলাপোকার ক্ষেত্রে হচ্ছে মালপিজিয়ান নালিকা থাকে। তেলাপোকা ঘাসফড়িং, ঘাসফড়িং মনে আসতেছিল না। তো এই এদের ক্ষেত্রে হচ্ছে মালপিজিয়ান নালিকা থাকে। আর মানুষের ক্ষেত্রে আর কিছু ম্যামেলের ক্ষেত্রে হচ্ছে মালপিজিয়ান বডি থাকে। মালপিজিয়ান বডির কথাটা হচ্ছে ওই নেফ্রনের গঠনে যে যখন থাকবে 9-10-এ হচ্ছে 8 অধ্যায়, আর ইন্টারের বইয়ে হচ্ছে মেবি 6 অধ্যায়। হ্যাঁ, 6 অধ্যায়ে হচ্ছে এই গঠনগুলো পাওয়া যাবে, তার মধ্যে মালপিজিয়ান বডির কথা জানা যাবে। তো এরপরে রেচনতন্ত্র গেল। রেচনতন্ত্রের পরে আসছে মানে শুধু তন্ত্র হিসেবে এটাকে আলাদা করছি, কারণ এটা আসলে ওইভাবে আলাদা করা যাচ্ছিল না। তো পরিফেরার ক্ষেত্রে রেচনতন্ত্রের কথা কি বলা আছে, যে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র কেমন বৈশিষ্ট্য থাকতেছে সেটা আমাদের বইয়ে নাই, আমি খুঁজেও দেখি নাই, খোঁজার দরকারও মনে করিনি। এরপরে হচ্ছে প্লাটিহেলমিনথেস, পায়োছিদ্রহীন আর পৌষ্টিকতন্ত্র। নেমাটোডার ক্ষেত্রে পৌষ্টিক নালীটা কেমন থাকে, নলের ভিতর নল, এই টার্মটা বেশ ইম্পর্টেন্ট, নলের ভিতর নল। কোন ধরনের প্রাণীগুলো নলের ভিতর নল বা ওই ধরনের মানে প্রশ্ন থাকে এমসিকিউতে। আর মলাস্কার ক্ষেত্রে ইউ আকৃতির পেঁচানো পৌষ্টিক নালী, পেঁচানো কথাটা কেন লিখি নাই ওই সময় মনে নাই, ইউ আকৃতির পেঁচানো পৌষ্টিক নালী। আর এরপরে হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, আর একানোডার্মাটার ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র, হিমাল ও পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। তো এই যে তন্ত্রের মধ্যে এই যে কথাগুলা, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এই যে নলের ভিতর নল, আর তারপরে আছে হচ্ছে একানোডার্মাটার ক্ষেত্রে হিমাল ও পেরিহিমাল তন্ত্র। এই দুটো জিনিস হচ্ছে আনকমন, এই জন্য এগুলো কোশ্চেনে আসতে পারে। আর এই পর্যন্ত গেল হচ্ছে মানে খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলা। এরপরে হচ্ছে মানে এগুলোর মধ্যে কমন বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা মানে শ্রেণীভেদে পার্থক্য থাকতেছে।
বৈশিষ্ট্যগুলোর মানদণ্ডগুলো একই থাকতেছে। এরপরে হচ্ছে সবকিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমাদের যখন সিকিউতে আসবে, সিকিউতে যখন আসলো তখন হচ্ছে একটা শ্রেণী থেকে 5টা বৈশিষ্ট্য লিখতে বলবে, অ্যাটলিস্ট 5টা লিখলেই 3 মার্ক দিবে, 4টা লিখলেও হয়। তা তখন হচ্ছে একদম প্রথম থেকে এই যে আবিষ্কারক দেওয়ার কোনো দরকার নাই। সংগঠন মাত্রা, ভ্রূণীয় স্তর, সিলম, প্রতিসাম্যতা, এইগুলো দিলেই অনেক সময় হয়ে যায়। আর হচ্ছে মানে এগুলো দিলেই তার আর বাইরেও অবশ্যই দেওয়া লাগবে। আর এই যে অনেক সময় প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে শিখাকোষ, অ্যানাইডার ক্ষেত্রে নেফ্রিডিয়া, মালপিজিয়ান নালিকা, নলের ভিতর নল, ইউ আকৃতির পৌষ্টিক নালী, এই জিনিসগুলো মেনশন করলে ভালো হয়, কারণ এই জিনিসগুলা আনকমন, মানে অন্য শ্রেণীর মধ্যে এই ধরনের কথাবার্তা নাই, এই জন্য এগুলো একটু মনে রাখা ভালো, কারণ এগুলো কোশ্চেনে বেশি আসে। এরপরে যদি আমরা আসি স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে পরিফেরার ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে, পরিফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিনাকোডার্ম, কোয়ানোডার্ম আর মাঝে মেসোহিল, ত্রিস্তরের মতো কথাটা আমি লিখে রাখছি। পিনাকোডার্ম, কোয়ানোডার্ম আর মাঝে মেসোহিল, এটাকে আমরা যদি আমাদের ত্রিস্তরের সাথে তুলনা করি, পিনাকোডার্ম আর কোয়ানোডার্ম হচ্ছে বাইরের স্তর আর ভিতরের স্তর, আর মাঝখানেরটা হচ্ছে মেসোহিল, কিছুটা মেসোগ্লিয়ার মতো, কিন্তু এখানে এগুলো খুবই অনুন্নত, এর সাথে এই ত্রিস্তর বা দ্বিস্তরের কোনো তুলনাই করা যায় না। আর এরপরে আছে হচ্ছে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র, মানে ওই পাথরগুলার গায়ে কিছুটা ছিদ্র ছিদ্র মতো থাকে, সেগুলোকে অস্টিয়া বলতেছে। এরপরে হচ্ছে পাথরগুলার গায়ে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র কাটা কাটা থাকে, সেই জিনিসগুলোকে স্পিকিউল বলতেছে। আর জৈব তন্তু থাকে, সেগুলো হচ্ছে স্পঞ্জিন, মানে সব কিছুদের দেহের সাথে লেগে থাকে। আর স্পঞ্জিন আর স্পঞ্জোসিল অবশ্যই আলাদা, স্পঞ্জোসিল হলো প্রকোষ্ঠ আর স্পঞ্জিন হলো জৈব তন্তু। এই মানে না লেখা ভালো, কিন্তু লিখলে ভুল লেখা ভালো না। শীর্ষ প্রান্তে অস্কুলাম নামের একটা হচ্ছে প্রবেশ পথ মতো থাকে, তা সেটার নাম হচ্ছে অস্কুলাম। আর নিশ্চল বা সেসাইল, মানে যেটা বললাম যে এগুলো একদম মানে সমুদ্র পৃষ্ঠের সাথে, সমুদ্র পৃষ্ঠ বলতে তো পানির পৃষ্ঠ বোঝায়, মানে সমুদ্রের নিচে যে মাটি থাকে, মাটি বালি যাই হোক, সেখানে এই জিনিসগুলা মানে নিশ্চলভাবে অবস্থান করে। এরপর যদি আমরা দেখি যে নিডারিয়া, নিডারিয়ার ক্ষেত্রে হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলা যারা হচ্ছে 2 অধ্যায় পড়ছে তারা জানে। নিডারিয়ার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে একদম প্রথমেই নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট। নিডোসাইট আর নেমাটোসিস্ট এই জিনিস দুইটা উদ্ভাসে যখন খাতা দেখছি, মানুষ এত পরিমাণে ঘোলায়, তারা হচ্ছে নেমাটোসিস্ট আর নিডোসাইটটারে মোটামুটি একই জিনিস বানায় ফেলে। কিন্তু ব্যাপার তো সেটা না। এই যে নেমাটোসিস্টের ভিতরে নিডোসাইট থাকে, আর তার সাথে আরো অনেক কিছু থাকে, অপারকুলাম, নিডোসিল, তারপরে ল্যাসোতন্তু, আরো অনেক কিছু থাকে, সেই সব জিনিস হচ্ছে নেমাটোসিস্টের ভিতরে থাকে। নিডোসাইট নেমাটোসিস্টের ভিতরে থাকে। আর এরপরে হচ্ছে সিলেন্টারন, সিলেন্টারন হচ্ছে কিরকম বলা যায়, সিলেন্টারন হচ্ছে যদি বলি যে এটা ধরি হাইড্রা, গেল একটা পড়ে, এটা ধরি হাইড্রা, হাইড্রার ভিতরে এই যে এইখানে এই মুখটা হচ্ছে খোলা থাকে, নিচের দিকে এই মুখটাও খোলা থাকে, আর এই মাঝখানের দিকে এই যে ফাঁপা যেরকম এরকম ফাঁপাই থাকবে, আর এই যখন হচ্ছে খাবার ঢুকবে তখন হচ্ছে মোটামুটি, এরকম এই ভিতর দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, এই ভিতরেই হচ্ছে কিছুটা মানে ভেঙে চুরে শোষণ হয়ে এই ভিতরের দিকে, মানে ভিতরেই আবার শোষণ হয়ে যায়, মানে খাবার পরিপাক হয়ে ভেঙে ভিতরেই শোষণ হয়ে যায়, বর্জ্য যেটা থাকে সেটা হচ্ছে আবার এই মানে মুখ গহ্বর দিয়ে বের হয়ে যায়। সরি, নিচের দিকে ছিদ্র থাকে না, জাস্ট উপরের দিকে ছিদ্র থাকে। ওগুলো গেল পরে পরে গোছাচ্ছি। আর এরপরে আছে হচ্ছে, হ্যাঁ, এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সিলেন্টরনকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয় কেন? গ্যাস্ট্রো দিয়ে বোঝায় হচ্ছে পরিপাক, আর ভাস্কুলার দিয়ে বোঝায় হচ্ছে পরিবহন। তাহলে কি হচ্ছে, সিলেন্টরন একই সাথে পরিপাক এবং সংবহনের কাজ, মানে পরিপাক এবং সংবহনের কাজ সিলেন্টরন একই সাথে করায়, সিলেন্টরনকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়। আমি মোটামুটি আহ, হচ্ছে প্রায় এই খাতা দেখছিলাম 45-50টার মতো, তার মধ্যে হয়তো 5জন এই জিনিসটা ঠিক লিখছে, তার কেউ হচ্ছে ঠিকঠাক লেখে নাই, কেন আমি জানি না। আর এদের ক্ষেত্রে পরিপাক হয় হচ্ছে বহি ও অন্তঃপরিপাক, মানে ভিতরের গহ্বরে সিলেন্টারনে যখন পরিপাক হয় তখন হচ্ছে বহি পরিপাক, আর কোষের ভিতরে যে যখন আরেকটু পরিপাক হয় তখন সেটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এরপরে হচ্ছে বহুরূপিতা বা ডিমরফিজম। আর তারপরে আছে হচ্ছে যার একক পলিপ, স্থবির অযৌন জনন, আর মেডুসা মুক্ত যৌন জননক্ষম, মানে যার একক হচ্ছে 2 রকম হইতে পারে, একটা হচ্ছে যদি অযৌন জননের ক্ষেত্রে পলিপ হয়, আর যৌন জননের ক্ষেত্রে মেডুসা হয়। মেডুসা, মেডুসা একটা দেবীর নাম না? আচ্ছা, যাই হোক। আর প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস হলো এই যে
3 নাম্বার পর্ব এখান থেকে কিছুটা উন্নত হওয়া শুরু করছে, এই যে ত্রিস্তরী আসছে। তার স্বতন্ত্র বৈশিষ্ট্য যদি দেখি, এখানে হচ্ছে সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকল। সিলিয়া কি? সিলিয়া হচ্ছে কিছুটা আহ, ঝাড়ুর মতো, মানে ওইটা কি, ওইটা সবসময় হচ্ছে নড়তে থাকে। নড়তে নড়তে আমাদের শ্বাসনালীর কথা যদি বলি, শ্বাসনালীর ক্ষেত্রে হচ্ছে ভিতরের দিকে সিলিয়া থাকে। ওই জিনিসটা সবসময় হচ্ছে ঝাড়ুর মতো এরকম ঝাড় দিতে থাকে আমাদের শ্বাসের সাথে বা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যে ধুলাবালিগুলো ঢোকে, সেই জিনিসগুলো হচ্ছে ওই ঝাড়ুর মাধ্যমে ওই আমাদের শ্বাসনালী সবসময় বাইরে রাখার চেষ্টা করে। যখন হচ্ছে আমাদের বিষুম লাগে খাওয়ার সময়, তখন এই ছোট ছোট খাদ্যনালীগুলা ওই ঝাড়ুতে যে আটকায় যায়। নাহলে ভিতরে যে একসময় হয় নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস, ওইরকম হাবিজাবি কিছু একটা শ্বসনতন্ত্রের একটা সমস্যা হয়ে যায়। এই জন্য হচ্ছে ওই ঝাড়ুটা যখন কাজ করে তখন হচ্ছে আমাদের কাশি লাগে, যাতে ওই খাবারটা বাইরে আসতে পারে। আর এরপরে আসে হচ্ছে ফাঁকা স্থান প্যারেনকাইমা বা মেসেনকাইমায় পূর্ণ। এর ভিতরে কিছুটা ফাঁকা স্থান থাকে যায় প্যারেনকাইমা মেসেনকাইমা নামক অংশে পূর্ণ। এরপরে হচ্ছে চোষক বা হুক ও কারো ক্ষেত্রে, ও কারো খণ্ডক সদৃশ প্রোগ্লোটিড থাকে। প্রোগ্লোটিডে একটা এর অঙ্গাণুর মতো এর মধ্যে থাকে। এগুলোর স্বতন্ত্র নাম, নাম সবগুলো তো আর ভেঙে বোঝানো যায় না। আর এরপরে আছে হচ্ছে পরজীবী মুক্তজীবী। পরজীবী মুক্তজীবী মানে এরা হচ্ছে অন্য জীবের উপর নির্ভর করে বাঁচে, আর মুক্তজীবী হচ্ছে নিজে নিজে স্বাধীনভাবেই বাঁচে। এগুলো হচ্ছে উভলিঙ্গ আর অভ্যন্তরে নিষেক হয়, মানে দেহের ভিতরে নিষেক হয়। ব্যাঙের ক্ষেত্রে যেমন দেহের বাইরে নিষেক হয়। আচ্ছা, আর দেহতলের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। দেহতলের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে মানে ওদের ত্বক বা ওইসবের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। এরপরে আছে হচ্ছে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? নেমাটোডার ক্ষেত্রে এই যে আরো দুইটা নতুন বৈশিষ্ট্য আসছে, অঙ্গতন্ত্র আর দ্বিপার্শ্বীয় প্রতিসম উন্নত বৈশিষ্ট্য আসছে। তাহলে এখানে হচ্ছে উভয় প্রান্ত ক্রমশ সরু, অখণ্ডকায়িত, ইলাস্টিন নির্মিত দেহ, কিউটিকলে আবৃত, অনুদৈর্ঘ্য পেশি থাকে, মুখছিদ্র, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত, সেক্সুয়াল ডিমরফিজম বা যৌন দৃঢ়পতা দেখা যায়। যৌন দৃঢ়পতার ব্যাপারটা এখন বোঝাইতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, ওটা এখন বোঝানো যাবে না। এরপরে হচ্ছে মলাস্কা। মলাস্কার ক্ষেত্রে ম্যান্টল দ্বারা আবৃত থাকে, ক্যালকেরিয়াস খোলক, দেহগহ্বর সংক্ষিপ্ত হিমোসিলে পরিণত হয়, মাংসল পর্দা, উম, হ্যাঁ মাংসল পর্দা বলা যায়। ক্যালকেরিয়াসের সাথে কিন্তু ক্যালসিয়ামের সম্পর্ক আছে। আর কাইটিন নির্মিত রেথিজিহ্বা বা রেডোলা থাকে, হিমোসায়ানিন রঞ্জক অ্যামিবোসাইট কণিকা থাকে, ফুলকা ও মেন্টল দ্বারা শোষণ হয়। এই যে শোষণ কিসের মাধ্যমে হয়? ফুলকা আর মেন্টল দুইটাই দেওয়া উচিত। আর পালমোনারি থলির বিকাশ ঘটে। আচ্ছা, এই পর্যন্ত আমার মনে হয় একটু উদাহরণগুলো দেখায় আসা উচিত। ওগুলো মানে উদাহরণ মনে থাকলে এগুলো হচ্ছে গঠন পড়তে একটু বেশি সুবিধা হয়। এটা হচ্ছে পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে এটা জাস্ট বলা যায় যে ইসের মতোই, কি বলে, পাথরের মতোই। স্পঞ্জিলা অফিসিনালিস বা বাথ স্পঞ্জ, স্পঞ্জিলা প্রলিফেরান্স বা মিঠা পানির স্পঞ্জ, ক্ল্যাথ্রিয়া ক্ল্যাথ্রাস, শ্বেতি স্পঞ্জ, ক্ল্যাথ্রিয়া প্রলিফেরা, এটা হচ্ছে লাল স্পঞ্জ। স্কাইফা জিলেটিনোসাম, জিলাটিনোসাম, হ্যাঁ ঠিকই উচ্চারণ করছি। সিলিয়াযুক্ত স্পঞ্জ। আর এরপরে হচ্ছে লিউকোসোলেনিয়া কমপ্লিকেট, এভরিথিং ইজ কমপ্লিকেট, ক্যালকেরিয়া স্পঞ্জ। তো এই জিনিসগুলো আসলে উদাহরণ পড়ে আমরা বুঝবো না, আমরা মানে গঠনও বুঝতে পারবো না। এরপরে এটা হচ্ছে আমাদের নিডারিয়া। নিডারিয়ার ক্ষেত্রে এর মধ্যে হাইড্রার উদাহরণটাই নাই, হোয়াট এভার। এই কি স্টোমোলোফাস মেলাগ্রিস, কাওয়ানগোলা জেলি, পরপিতা পরপিতা, মেট্রিডিয়াম সেনাইল, গর্গনিয়া, গর্গনিয়া বা জর্জনিয়া হবে কিছু একটা, ফ্ল্যাবেলাম। তো এর মধ্যে এই যে কিছু কিছু জিনিস হচ্ছে এই মানে বোল্ড করে দেওয়া আছে, বোল্ড জিনিসগুলো পড়তে হবে, বাকি জিনিসগুলো পড়া উচিত না। উচিত না তো উচিত না। আর এরপরে এটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস মূলত হচ্ছে কৃমি দিয়ে শুরু হয়। প্লাটিহেলমিনথেসের একদম মানে এই যে বোর্ড যে জিনিসগুলো, ফ্যাসিওলা হেপাটিকা মানে হচ্ছে যকৃৎ কৃমি, ট্যানিয়াসোলিয়াম শুকরের ফিতা কৃমি, সিস্টোসোমা মানসনি মানুষের রক্তকৃমি, তারপরে হচ্ছে হাতুড়ি মস্তক চ্যাপ্টা কৃমি, এসব ওটা লাগবে না। তো এই যে উপরের যে তিনটা উদাহরণ আছে, এই তিনটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। আর এই যে যকৃৎ কৃমি অবশ্যই লাগবে, ট্যানিয়াসোলিয়াম শুকরের ফিতা কৃমি, আর মানুষের রক্তকৃমি। তা উদাহরণ দেখে যদি আমরা আবার দেখতে যাই, তো এর মধ্যে আসলে উদাহরণ দেখে এটা আসলে খুব একটা বোঝা যায় না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে এটা হচ্ছে কৃমি, আর এই যে ইয়েটা প্লাটিহেলমিনথেস যেটা, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি ছিল। চ্যাপ্টা কৃমি মানে কি বলা যায়, আর চ্যাপ্টা কৃমি আর ফিতা কৃমি তো আলাদা, ওই চ্যাপ্টা কৃমি মানে চ্যাপ্টা কৃমি। আচ্ছা, এই এটা কি ছিল, নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে হচ্ছে লোয়া লোয়া বা চোখ কৃমি। চোখের ভিতরে আইবলের ভিতরে অনেক সময় কৃমি দেখা যায়, ওই ভিডিও মানে সার্চ দিলে সেটা দেখা যাবে। আসকারিস লুম্ব্রিকয়েডস বা গোল বা কেঁচো কৃমি, ইউচেরেরিয়া ব্র্যাঙ্ক্রফটি, আই ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন।
গোদ রোগের কৃমি। আর এরপরে আছে হচ্ছে হুক কৃমি। এই প্লাটিহেলমিনথেস নেমাটোডা দুইটা কিন্তু কৃমি নিয়েই কথাবার্তা বলছে। আর তাইলে হচ্ছে কৃমির কথা যদি আসে, তাইলে এইগুলা হচ্ছে কিছুটা উন্নত কৃমি। এদের হচ্ছে উভয় প্রান্ত সরু থাকতেছে। কৃমির উভয় প্রান্ত সরু, অখণ্ডকায়িত, মানে একটাই লম্বা সুতার মতো হচ্ছে, সুতা না, দ্যাটস গ্রোস অ্যাকচুয়ালি, ইলাস্টিন নির্মিত তন্তু। আমি কাউকে বলবো না যেটা টান দিয়ে দেখতে, আহ হোয়াট এভার। এরপরে হচ্ছে মুখচ্ছিদ্রের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত আর জলদ্রীপতা থাকে। এরপরে হচ্ছে আমাদের মলাস্কা। মলাস্কার একদম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শামুক। এই যে পিলা গ্লোবোসা বা আপেল শামুক। শামুকের ক্ষেত্রে কি দেখা যায় যে একদম হচ্ছে বাইরে একটা মেন্টাল পর্দা থাকে, মানে মেন্টাল পর্দাটা আসলে বোঝা যায় না ওইভাবে, ক্যালকেরিয়াস খোলক থাকে, মানে একদম বাইরে যে শক্ত আবরণটা থাকে ওটা হচ্ছে ক্যালসিয়ামে নির্মিত, ক্যালকেরিয়াস খোলক বলতেছে। আর মেন্টাল পর্দাটা হচ্ছে পাতলা একটা পর্দা। আর এরপরে আছে হচ্ছে হিমোসিলে পূর্ণ থাকে মাংসল পদ, মানে ওই খোলকের ভিতরে তো একটা মাংসল জিনিসই থাকে, সেই মাংসল জিনিসের একটা হচ্ছে মাংসল পদও থাকে যার মধ্যে সে চলাচল করে। রেতিজিহ্বা, মুখের কাছে রেতিজিহ্বা থাকে। হেমোসাইনিন রঞ্জক অ্যামিবোসাইড কণিকা থাকে, ফুলকা মেন্টালের মাধ্যমে শ্বসন করে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইয়ে অ্যানেলিডা। অ্যানেলিডা হচ্ছে মেইনলি জোক, মানে জোক তো আমরা দেখছি, রক্তচোষা জোক। তা জোকের ক্ষেত্রে যদি আর উদাহরণগুলো আগে দেখি, যে মেটাফিরা পোস্তমা বা কেঁচো, হিরোডা মেডিসিনালিস, মহিষাজোক। মহিষাজোকটা আসলে একটু মহিষের মতো, মানে একটু বড় সড়ো আর কি। এরপর একটা জোকের নাম দর্শনীয় কীট, এর কি মানা যায়? দর্শনীয় কীট। এরপরে হচ্ছে এই যে কিটোপটেরাস, ভ্যারিও, হোয়াট এভার, এই জিনিসগুলো হচ্ছে উদাহরণ। ওই প্রথম দুইটা পড়লেই হচ্ছে। আর অ্যানেলিডার এবার যদি স্বতন্ত্র বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় যে কিউটিকলে আবৃত, মানে বাইরে একটা মোটামুটি শক্ত আবরণ থাকবে, পেরিটোনিয়াম পর্দা বেষ্টিত। আর এরপরে হচ্ছে প্রকৃত খণ্ডায়ন উপস্থিত, মানে কিছুটা ভাগ ভাগ মতো থাকে। চলন অঙ্গ সিটি বা পেশাল প্যারিপেডিয়া অথবা নাই, মানে থাকলে সিটি বা পেশাল প্যারিপেডিয়া, নাইলে নাই। এরপরে হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে, আর্থ্রোপোডার কথা যদি আমরা একদম প্রথমে বলি, ওই সময় মনে আসতেছিল না, এডিস এজিপ্টি, মানে আমাদের যে বিখ্যাত ডেঙ্গু মশা স্যার আর কি। এপিস ম্যালিফেরা, ম্যালিফেরা কোনটা জানি, মাস্কা ডোমেস্টিকা মানে মাছি, ম্যাক্রো ব্র্যাকিয়াম রোজেনবার্গি, এটা মনে হয় চিংড়ি হইতে পারে, মনে হয়। হ্যাঁ, চিংড়ি চিংড়ি। আর স্কোলোপেন্ডা জানি না, ওটাও জানি না। তা মেইনলি হচ্ছে টিকটিকি না, সরি, ককরোচ। আরে ওটার বাংলা কি? তেলাপোকা, হ্যাঁ, মানে আরশোলা। আরশোলা, তারপর হচ্ছে ঘাসফড়িং, এইগুলা হচ্ছে একদম কমন আর্থ্রোপোডার উদাহরণ। তেলাপোকা তো সবার বাসায় আছে। চাইনিজ মানুষজন তো তেলাপোকা ভাজেও খায়, হোয়াটএভার। স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর্থ্রোপোডার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে খণ্ডকায়িত ও ট্যাগমাটায় বিভক্ত। দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টে হচ্ছে ঘাসফড়িং এর সম্পূর্ণ অ্যানাটমি মোটামুটি দেওয়া আছে। তো সেখানে হচ্ছে দেখা যায় যে ঘাসফড়িং মোটামুটি খণ্ডে খণ্ডে বিভক্ত। তার মধ্যে হচ্ছে উম, ট্যাগমাটা আছে, এই জিনিসগুলো আলাদা করে বোঝাইতে গেলে তো আসলে ঝামেলা। তারপর হচ্ছে দুই জোড়া অ্যান্টেনা থাকে, মানে ঘাস ফড়িং এর এখান থেকে দুই জোড়া অ্যান্টেনা বের হয়। তারপরে হচ্ছে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, নর্মাল নর্মাল চোখ থাকে, তার সাথে দুইটা মানে এক জোড়া বা দুইটা হচ্ছে পুঞ্জাক্ষীও থাকে, পুঞ্জাক্ষী দিয়ে ওরা মেইনলি দেখে। এরপরে হচ্ছে বহিকঙ্কাল কাইটিন নির্মিত। তেলাপোকা সহজে পাড়া দিলেও মরে না, কারণ কারণ কি, ওদের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, একটা শক্ত একটা লেয়ার থাকে, ওটা হচ্ছে এই বহিকঙ্কাল কাইটিন নির্মিত থাকে। এরপর হচ্ছে এই ভিতরে হিমোসিল বিদ্যমান, হিমোসিলের ভিতরে হচ্ছে রক্ত মুক্ত সংবহন করতে থাকে সবসময়। তারপরে আছে হচ্ছে ট্রাকিয়া, ফুলকা, বুকগিল, বুকলাংয়ের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। এই ট্রাকিয়া, ফুলকা, বুকগিল এসব আসলে অত অত বড় লাগে না। কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি সবুজ গ্রন্থি। উম, আর রূপান্তর ঘটে কিরকম? ওই যে প্রজাপতির ক্ষেত্রে অনেক সময় রূপান্তর ঘটে। আরও আছে এরকম কি কি। আর এরপরে আছে হচ্ছে একানোডার্মাটা। একানোডার্মাটা হচ্ছে মেইনলি সামুদ্রিক যে সমুদ্র তারা বা তারা মাছ যেটা বলছিলাম, অ্যাস্টেরিয়াস রুবেন্সটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত। আর হচ্ছে ইয়ে কি বলে, অফিউরা, না এগুলো লাগবে না, খালি অ্যাস্টেরিয়াস রুবেন্সটা মনে রাখলে হচ্ছে, বানানটা ঠিক রাখলে হচ্ছে। অবশ্য না, ওগুলো উদাহরণ বাংলা নাম লিখলেও হয়, বৈজ্ঞানিক নাম লেখার কোনো দরকার থাকে না। একানোডার্মাটার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য যদি দেখি, যে দেহ কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিকঙ্কালযুক্ত, মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত, মৌখিক তলে অ্যাম্বুলাক্রাল খাদ। আচ্ছা, এগুলো একটু বুঝে যাওয়া উচিত। দেহ কণ্টকময় মানে এদের দেহের বাইরেটা কাটা কাটা মতো থাকে। এই কণ্টকময় বা স্পাইন একই জিনিস বলতেছে, পেডিসিলারি নামক বহিকঙ্কালযুক্ত। এরপরে হচ্ছে মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত, মৌখিক তলে অ্যাম্বুলাক্রাল খাদ, মানে একটা খাজ মতো থাকে আর কি। এটি নালিকাপদ হিসেবে কাজ করে, মানে অ্যাম্বুলাক্রাল খাদটা আর কি, মনে হয়।
আহ, দরকার নেই। ফুলকা নালিকা পদ শ্বসন বৃক্ষ দিয়ে শ্বসন সম্পন্ন হয়, একলিঙ্গ, সকলের মুক্তজীবী বা সামুদ্রিক। ত্বকের নিচে শায়িত ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটাল প্লেট থাকে, মানে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে আর কি, শক্ত। আর ত্বক থেকে কন্টক তৈরি হয়। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য। সবগুলো আসলে লাগে না, এই যে কিছু কিছু আছে যে ইয়ে করা, বোল্ড করা, এই বোল্ড করা জিনিসগুলাই লাগে, বা তার বাইরে আর সেরকম কিছু লাগে না। আর এর মধ্যে আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আমাদের এই লার্ভা দশা। লার্ভা দশাগুলো গুরুত্বপূর্ণ। লার্ভা দশা কি? প্রোটিফেরার ক্ষেত্রে অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা; নিডারিয়ার ক্ষেত্রে প্লানুলা; প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে সার্কারিয়া, স্পোরোসিস, রেডিয়া, সিস্টিসার্কাস। এটা আমি জানি কিভাবে মনে রাখছিলাম যে আহ, কি জানি, সৌম্য সরকার রেডি ফর সার্কাস, ওইরকম কি একটা ছিল। মানে ওই সময় আর কি সৌম্য সরকার অনেক খারাপ খেলতো, আমি অবশ্য খেলাই দেখি না। আর নেমাটোডার ক্ষেত্রে হচ্ছে র্যাবডিটিফর্ম, মাইক্রোফাইলারিয়া; মলাস্কার ক্ষেত্রে গ্লচিডিয়াম, ট্রকোফোর, ভেলিজার; অ্যানিলিডার ক্ষেত্রে ট্রোকোফোর; আর্থ্রোপোডার ক্ষেত্রে লার্ভা, পিউপা, নিম্ফ। আর অ্যাকানোডার্মাটার ক্ষেত্রে হচ্ছে বাইপাইনেরিয়া, অফিউটাস, অ্যাকাইনোকিটাস, অরিকুলারিয়া। এটাও জানি কিভাবে দেখছিলাম যে এই বাইপানি অফিসে একা অরিও খায়। অ্যাডমিশনের সময় আসলে এসব মনে না থাকলে উদ্ভট উদ্ভট ছন্দ বানাইতে হয়, ছন্দগুলো আসলে মনে রাখা চ্যালেঞ্জ হয়ে যায়, তখন এতগুলো ছন্দ হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে একটা কথা আছে যে লার্ভা, এই আর্থ্রোপোডার ক্ষেত্রে লার্ভা, পিউপা, নিম্ফ, এই টার্মগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। লার্ভা যেমন হচ্ছে সব কিছুর ক্ষেত্রে লার্ভা থাকে না, ওই যে ঘাসফড়িং, তারপর হচ্ছে প্রজাপতি, মাছ, এইসবের মধ্যে এই জিনিসগুলা আর্থ্রোপোডার মধ্যে না সবগুলো, কিন্তু এই ওয়ার্ডগুলো তাদের মধ্যে ঘোরাফেরা করে। এই জিনিসগুলো একটু বুঝে শুনে ইউজ করতে হবে। তো এই যে পিডিএফটা আজকে আমরা দেখলাম, এই পিডিএফটা হচ্ছে আমার নিজে তৈরি করা। আর এইটা আমি শেয়ার করব বলে এখানে দেখালাম, নাইলে তো আমি দেখাইতাম না, জাস্ট টিউশনের মধ্যে দেখাইতাম। তো এইটা হচ্ছে আমারও যেহেতু একটু স্বার্থ আছে, তো বলবো যে পোস্টটায় হচ্ছে একটু রিয়্যাক্ট দিতে, পারলে একটু কমেন্ট করতে, পারলে একটু শেয়ার করতে, শেয়ার করে হচ্ছে পেজটা ফলো করে লাইক করলে। আর আলটিমেটলি ইনবক্সে মানে পিডিএফ চাইলে তখন দেবো। খারাপ শোনাচ্ছে, কিন্তু কিছু করার নেই। পিডিএফে হচ্ছে নক দিলে, চাইলে না, নক দিলে হচ্ছে পিডিএফ, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তা সেটা কোনো সমস্যা না। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, কিপ লার্নিং। আর পিডিএফটা আসলে আপনাদের অনেক উপকারে লাগবে, আমার নিজের অনেক উপকারে লাগছিল বলে আমি এটা আবার নতুন করে তৈরি করছিলাম, আবার নতুন করে টাইপ করছিলাম। তো এই জিনিসটা আমার মনে হয় সবার কাছে থাকা উচিত। আর ওইটা হচ্ছে ইনবক্সে নক দিলেই জাস্ট আমি দিয়ে দিচ্ছি। আর থ্যাংক ইউ। আর পারলে কোনো সাজেশন দিয়েন কিভাবে কি করা যায়। আর থ্যাংক ইউ।